প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন আমাদের চ্যানেল ইনফো বাংলা বিডিতে আপনাদের স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। আমার সাথে আছেন বরাবরের মতন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুর হাসান চৌধুরী। দর্শক, আপনারা জানেন গত 7 মাসে সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অন্তর্বর্তী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এক কথায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন, মবক্রেসি মতো ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে। পাশাপাশি আমরা নারী নির্যাতন ভয়াবহ আকারে বেড়ে চলেছে, এই কথাটা আমরা বলতেই পারি। গত 7 মাসে গণপিটুনিতে 119 জন নিহত হয়েছে। প্রতিদিন নারী নিপীড়ন, নির্যাতনের ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখছি। 42টি ধর্ষণের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। এইসব বিষয়ে জনমনে চরম আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। আসলে আমরা যাচ্ছি কোথায়, এই বিষয়ে আমরা কথা বলবো আজ। আমার সাথে আছেন মঞ্জুর হাসান চৌধুরী। আমি প্রথমেই তার কাছে জানতে চাই, দেশে একের পর এক খুন, ছিনতাই, নিপীড়ন, নির্যাতন, ডাকাতির মতো ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। কেন ঘটছে এসব? এর প্রতিকার কি? আপনি কি মনে করেন? ধন্যবাদ রনি। প্রথমে একটা জিনিস জানায় রাখতে চাই, সেই জিনিসটা হচ্ছে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন বাংলাদেশে, এই সরকারটির পেছনের শক্তিটাকে এখন তো আমি কোনো পেছনের শক্তি দেখি না। না ছাত্র জনতা, না রাজনৈতিক দল, না অন্য কেউ। তার মানে এখন আর সরকার একটা পক্ষ, বাকি এসব দলগুলার একটা পক্ষ হয়ে গেছে। সরকার পরিচালনা করতে হলে তার একটা সমর্থন দরকার পড়ে। যারা সমর্থক বলে দাবি করে তাদের দ্বারাই কিন্তু সরকার এখন প্রচণ্ডভাবে বিচলিত। তাদের এসব কর্মকাণ্ড সরকারকে প্রতিনিয়ত বিচলিত করে তুলছে। এই ক্ষেত্রে সরকার যে একটি শক্ত ভূমিকায় আসবে, সরকারের সে সক্ষমতা নিয়েই এখন প্রশ্নবিদ্ধ। প্রশ্ন করছে কে? সবাই, বিভিন্ন রাজনৈতিক দল, সমালোচক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তারাও কিন্তু প্রশ্ন করছে সরকারকে। কিন্তু সরকার কাদের সমর্থনে চলছে সেটাই একটা বড় বিষয়। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হলে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করায় আর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আনলেই যে এই সমস্যার সমাধান ঘটবে এমনটা চিন্তা করা ঠিক না। রাতারাতি কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ থেকে দত্ত বেরিয়ে আসে বাংলাদেশের এই সমস্যার সমাধান করে দেবে, এই কথা চিন্তা করাও ঠিক না। পরিস্থিতিটা এমন আর কি, ওই যে একটা তৈলাক্ত বাঁশে বান্দর উঠতেছে 3 ফিট, নামতেছে 2 ফিট, ঠিক এরকম চেষ্টা করেও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা সম্ভব হচ্ছে না। সরকারের সদিচ্ছা নাই এ কথা ঠিক না, সদিচ্ছা আছে, কিন্তু আমরা যারা আছি তারা তার সদিচ্ছার পক্ষে সমর্থন দিয়ে সরকারের সদিচ্ছাকে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কাজ করছি বলে আমার মনে হয় না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটুকু খারাপ হচ্ছে, আপনি যদি হিসাব করেন যে পূর্ববর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু খারাপ ছিল, মানে যদি অগাস্ট ধরি, জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত যদি আপনি হিসাব করেন, তার থেকে খুব একটা খারাপ না। এখন আমরা প্রত্যেকটা খারাপকে সূক্ষ্মভাবে বিবেচনা করছি বলে খারাপ মনে হচ্ছে, কিন্তু খারাপ যারা করছে তারা আমরাই, যারা এই পরিবর্তনের আশায় এই গণ অভ্যুত্থান করেছিল, সে তারাই আজকে এই পরিস্থিতির খারাপ হচ্ছে। আর একটি চক্র আছে, সেটা হচ্ছে যারা পরাজিত শক্তি, তারা। আর একটি চক্র আছে, একটি বিদেশি শক্তি, আমি নাম উচ্চারণ করতে চাই না। এরাই চাই যে বাংলাদেশের এই আর্থসামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাক, খারাপ থেকে খারাপতর হোক, যাতে করে বিশ্ববাসীকে দেখানো যায় যে বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থায় আছে। সেই কার্যটি মূলত পরিচালিত হচ্ছে।
একটু কি আপনার কথার সূত্র ধরে একটু বলতে চাই, আপনি বলছিলেন জাস্ট প্রতিপক্ষ, রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ হয়ে যাচ্ছে, এর কারণে কি মনে হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এই অবস্থায়? 100%। আচ্ছা, তো আমরা একটু অপরাধ নিয়ে যেহেতু কথা বলছি, আমরা দেখছি অপরাধ সংগঠিত হবার পিছনে যত কারণই থাকুক না কেন, সরকার কেন 6 মাস অপেক্ষা করতে হলো যৌথ বাহিনী নামিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী নামিয়ে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা, এই যে 6 মাস কালক্ষেপণ, এটা কেন শুরু থেকে অগাস্টের থেকে সরকার কঠোর অবস্থানে যেতে পারলো না? আপনার কি ধারণা? আমার ধারণা সরকারের একটা বিশ্বাস ছিল জনগণের প্রতি, যে একটি স্বৈরতান্ত্রিক পদ্ধতির থেকে নিজেদেরকে মুক্ত করে জনগণ একটা সুষ্ঠু ধারার রাজনীতি এবং সুস্থ ধারার সমাজ ব্যবস্থায় ফিরে আসবে। সরকার এটা বুঝতেই পারেনি যে আসলে এই বাংলার মানুষ ওই ভালোটা চায় না। বাংলার মানুষ হচ্ছে এক ধরনের মুগুরের উপরে থাকার নতুন মানুষ। তো সেই ধরনের পরিস্থিতি, যেমন সামরিক আইন জারি হলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের একটা কঠোর পদক্ষেপ দেখি বিভিন্ন সময়, যেটা সরকার এই সরকার সেটা চায়নি। না চাওয়ার কারণেই দেখা যাচ্ছে যে সরকারের কিছুটা নমনীয় ছিল। সরকার মনে করেছিল এদেশের জনগণ সবকিছু বোঝে এবং এই দেশের জনগণই রাষ্ট্রকে পরিচালনা করবে, এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে। প্রকারান্তত দেখা যাচ্ছে যে সে রাষ্ট্র পুনর্গঠনের জায়গাটা বাদ রাষ্ট্র ধ্বংসের কাজে তারা অতপ্রতভাবে নিয়োজিত হয়েছে, যে কারণে দীর্ঘ সময় পর একটা সময় পরে সরকারের চিন্তা হয়েছে যে এখন অপারেশন ডেভিল হান্ট করার দরকার। তার মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। অবশ্যই কিছুটা তো নিয়ন্ত্রণের বাইরে গেছে। অবস্থার প্রেক্ষিতে কিন্তু আমার যেটা ধারণা মনে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধের পেছন পেছন আসছে, কিন্তু তারা কেন অপরাধ সংগঠিত হবার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি বা পারছে না? তাদের দুর্বলতাটা কোথায় আপনি মনে করেন? এখন অপরাধ কোনটা? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সম্পর্কে একটু বর্ণনা করি। প্রথমত কথা হচ্ছে, অতীত স্বৈরাচার সরকার একটা অপরাধ সংগঠিত করে গেছে এই দেশে, একটা বিশাল বড় হত্যাযজ্ঞ চালিয়ে গেছে, ঘুষ, দুর্নীতি, গুম, লুট সবকিছু কিন্তু করেছে। তারা ক্ষমতায় বসে করেছে, সেটা এক ধরনের অপরাধ। সেই অপরাধের প্রেক্ষিতে অনেক শত শত হাজার হাজার মামলা হয়েছে সেই অপরাধগুলোর প্রেক্ষিতে। একটা দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপরে হঠাৎ করে বৈদেশিক মদতপুষ্ট হোক বা সেই পতিত রাজনৈতিক দলের ছত্রছায়ায় হোক বা তাদেরই কোনো সাংগঠনিক তৎপরতাই হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা খারাপ করার একটা চেষ্টা করছে, যার ফলে চুরি, ডাকাতি, ধর্ষণ, যে কথাগুলো আপনি বললেন, হত্যা, এগুলো বেড়ে গেছে। তৃতীয় আর একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে যারা মনে করেছিল যে এই সরকারকে পতন করাবো এবং আমরা একটা সুষ্ঠু ও রাজনৈতিক ধারার মধ্যে, সমাজ ব্যবস্থার মধ্যে দেশকে গঠন করব, ঠিক সেই সকল মানুষগুলি আবার নিজেরা খণ্ড খণ্ড অপরাধের সৃষ্টি করছে, যেগুলো গণতান্ত্রিক, যেমন ধরনের যে মব জাস্টিস যেটাকে বলা হচ্ছে, সে জাস্টিস, যেমন ধরেন এই যে কয়েকদিন আগে এসটি ইমামের ছেলের, তানভীর ইমামের এক্স ওয়াইফের বাড়িতে হামলা চালানো, তল্লাশি চালানো, সেই তল্লাশির লাইভ ভিডিও দেখেছে সবাই, কিন্তু আইনগত কোনো ব্যবস্থা হয়নি। এখানে সরকার কিছুটা ভীত সন্ত্রস্ত। আবার ধরুন এই যে শাহবাগ থেকে একজন নারীকে কটূক্তিকারীকে ছাড়াই নিয়ে গেল শাহবাগ থানার থেকে, সে ব্যাপারে পুলিশে কোনো অ্যাকশন দেখিনি। কারা ছাড়িয়ে নিয়ে গেল, তাদের পরিচয় কি, তাদের ইতিপূর্বের পরিচয় কি ছিল, তারা কোন রাজনৈতিক দল, কোন তৌহিদি জনতার সমর্থক, সেই বিষয়গুলোকে কেউ বিবেচনা করেনি। তো এরকম ভাবে যে অস্থিতিশীল করার জন্য, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, এইটাও একটা পক্ষ, মানে এতগুলো পক্ষ কাজ করছে।
মানে তাদের পুলিশের দুর্বলতা এখন বা পুলিশের দুর্বলতা কোথায়? মোরালিটি ভেঙে গেছে। মোরালিটি এখন আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি একটা আসামিকে ধরে নিয়ে আসলাম, আপনি যে সেই আসামিকে থানার থেকে ছাড়াই নিয়ে আসলেন, আবার থানায় দাঁড়ায় আপনি লাইভ ভিডিও করছেন, তাহলে আমি একজন পুলিশ অফিসার হয়ে আমার মোরালিটিটা কোন জায়গায় আসছে? আমি কেমন করে ইন্টারেস্টেড? প্রথমত তো আমি পুলিশ হিসাবে তো বহুত অন্যায় করেছি, পুলিশ হিসাবে এই স্বৈরাচারের সমর্থক হিসাবে কাজ করেছি, পুলিশ হিসাবে গুলি করে আমি ছাত্র জনতাকে হত্যা করেছি, আমার উপরে অনেক অভিযোগ। আর তারপরে হচ্ছে কি, আমি যখন একটা আইন প্রয়োগ করতে যাচ্ছি, তারপরেও আপনারা এসে আমার সেই কাজকে প্রশংসা তো দূরের কথা, আমি একটা কেউ না, একটা ফেলনা, আইন বাধাগ্রস্ত করছেন। সেই হিসাবে আপনারা লাইভ করে জনগণকে দেখাচ্ছেন আসলে আমাদের কোনো শক্তিই নেই পুলিশ হিসাবে। তো সেই রকম ভাবে পুলিশকে যদি তার কাজ করতে না দেন, তার যদি কাজ করার মতো শক্তি না আপনি পেছন দিক দিয়ে না দেন, তাহলে পুলিশ কেমনে কাজ করবে? স্বাভাবিকভাবেই তো পুলিশ কাজ করতে পারছে না, সেই কারণে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাই। জুলাই আন্দোলনে আমরা দেখেছি যেই নারী সমাজ অগ্রণী ভূমিকা রেখেছে, ছাত্র জনতার পাশাপাশি তারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। অভ্যুত্থানের পর অদ্ভুত একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে এই নারীদের ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে, তাদের প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে। এটা কেন হচ্ছে? নারীকে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনতায় হস্তক্ষেপ কি বার্তা দিতে চায়? যেদিন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সে বললেন না, তবে কি চাকরি পাবে রাজাকারের বাচ্চারা, এই যে কথাটা উনি বলেছিলেন, সেদিন রাতেই ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের হল থেকে, আমরা জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের হল থেকে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিয়ে যেসব নারীরা বেরিয়ে এসেছিল, তার মধ্যে হিজাব পরা বোরকা পরা নারী আপনি দেখেন নাই? অবশ্যই দেখছেন। তখন কি আপনি টি শার্ট পরা নারী দেখছেন একই সঙ্গে? একই সঙ্গে দেখছেন? দেখছেন তো নাকি যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারা দেখেন নাই? এমনকি আপনারাও তো দেখেছেন, তাই না? সেদিন হিজাব পরা বোরকা পরা নারীরাও ছিল সেই স্লোগানে, আবার টি শার্ট পরা শার্ট পরা নারীরাও ছিল। কই সেদিন তো কেউ কিছু বলেননি। আপনারা আজকে কেন প্রশ্ন করছেন? আজকে প্রশ্ন করছেন যে তোমার বক্ষ ঢেকে আসো, বক্ষ ঢেকে। তারা আপনি ধর্ম করেন, ধর্ম রমাজান যে ধর্মকে আপনাকে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে সংযম। আপনি সংযমিত হতে পারছেন না। আপনার সামনে তো যে নারীর বুক নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেই নারীর বুক তো খোলা ছিল না, ঢাকাই ছিল। হ্যাঁ, আপনি ওন্না নিয়ে, এটা একটা ভুল বার্তা যাচ্ছে কিন্তু। অবশ্যই অবশ্যই কোন মানুষ এখন বাংলাদেশে নিরাপত্তা বোধ করছে না। কি কারণে, কেন নিরাপত্তা বোধ করছে না? তারা জানেই না যে তারা যেটা করতে যাচ্ছে সেটা ন্যায় না অন্যায়। একটা জিনিস ন্যায় আপনার চোখে, একটা জিনিস অন্যায় আমার চোখে, মানে কোনটা ন্যায়? তাহলে দেশটার যে আইন আছে, দেশটার যে স্বাভাবিক আইন কানুন আছে, সেই আইন কানুনের উপরে দেশটাকে চলতে দিতে হবে। সেটা যদি চলতে না দেওয়া যায়, সেই ক্ষেত্রে যদি বারবার আমরা বাধা সৃষ্টি করি, তাহলে কেমনে, কিভাবে আসলে আমাদের দেশটাকে সুষ্ঠু জায়গায় আমরা পৌঁছাতে পারবো? এইসব ঘটনা কিন্তু আমাদের ভুল বার্তা দিচ্ছে এবং বহির বিশ্বে বিশেষত আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অবশ্যই ভারত বসে আছে প্রমাণ করার জন্য যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র পরিণত হচ্ছে। শুধুমাত্র পারছে না একটি কারণে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করে আছে। তার ব্যাকগ্রাউন্ড পরীক্ষিত, তিনি সেই রকম না। কিন্তু দেশটার মধ্যে যা কিছু ঘটাচ্ছে, এটা পিছনে ইন্ধন দিচ্ছে কেউ। কারা ইন্ধন দিচ্ছে? যাও, আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থার অ্যাক্টিভিটিস আমরা ইতিপূর্বে দেখেছি, খুবই স্ট্রং গোয়েন্দা সংস্থা। তারা সত্যিই মাটির শত্রু হাত নিচের থেকেও অপরাধীকে বের করতে পারে। তবে গোয়েন্দা সংস্থার দুর্বলতা এখানে দেখা যাচ্ছে। গোয়েন্দা সংস্থাকে সক্রিয় হতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কথাটি আপনি বারবার প্রশ্নতে তুলেছেন। গোয়েন্দা সংস্থা যদি সক্রিয় হয়, তাহলে এইসব অপরাধীরা মোটেই পার পাবে না, এবং এসব অপরাধীরা
অবশ্যই আইনের আওতায় আসবে। আচ্ছা, আপনাকে জানতে চাইছি আবার ঘুরে ফিরে সেই আইন শৃঙ্খলায় রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা পতিত ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার করা বা দমনে ডেভিল হান্ট পরিচালিত হলো। আমরা দেখলাম 14,000 প্রায় সম্ভবত 1 মাসে গ্রেফতার হয়েছে। এই গ্রেফতার করতে গিয়ে কি প্রকৃত অপরাধী যারা, এই যে আমরা যেগুলো বলি চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যুক্ত, তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে? প্রকৃত অপরাধী যারা, তাদেরকে তো কেউ না কেউ পেট্রোনাইজ করছে। তো এই পেট্রোনাইজ তো ফ্যাসিস্ট সরকার করছে না, এই পেট্রোনাইজ আমাদের মধ্যে থেকে হচ্ছে। এখন যারা আমরা এই ফ্যাসিস্ট সরকার পেট্রোনাইজ, তাদেরকেও খুঁজে বের করতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনমন এবং পরিস্থিতি কিভাবে উন্নয়ন ঘটতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করলাম। আশা করব আমাদের সাথে আপনারা থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ।